দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো ছোট ছোট প্রযুক্তির ব্যবহার কিভাবে কৃষি, শিল্প এবং সেবা খাতকে পাল্টে দিতে পারে সেই বিষয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল তুষার। স্যার, সময়ের আলাপে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা দর্শক যারা দেখছেন তাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। খুব প্রথমেই আপনার ব্যক্তির জীবন সম্পর্কে জানতে চাই। আপনার কিভাবে আসলে এই প্রযুক্তিতে চলে আসা, প্রযুক্তি খাতে চলে আসা এবং কিভাবে কর্মজীবন শুরু করা? এখন কেন, আমরা যতটুকু জানি আপনি বিদেশে ছিলেন, কেন দেশে এলেন? কি করছেন? প্রথম জিনিস হচ্ছে আসলে আপনারা যদি আমার কর্মজীবন বলেন, আমি তো পড়ালেখার কথা যদি বলি, আমি আসলে খুলনার ছেলে আর কি। হ্যাঁ, ওইখানে আমি মিশনারি স্কুলে পড়ালেখা করেছি। তারপর রাজশাহী ক্যাডেট কলেজ, দেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি। আর তার আগে আন্ডারগ্রেড করেছি হচ্ছে আমাদের এখন যে ট্রিপলি যেটা আছে এই ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীকালে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে হচ্ছে আরেকটা মাস্টার্স করি কম্পিউটার সায়েন্স আইটিতে। তারপরে হচ্ছে আমি কানাডাতে হচ্ছে এই কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করি। দেন টরন্টো ইউনিভার্সিটিতে আমি অ্যাজ এ হচ্ছে পোস্টডক হিসাবে জয়েন করি। পরবর্তীকালে টরন্টো ইউনিভার্সিটিতে কিছু ফ্যাকাল্টি হিসাবে আমি ছিলাম কিছুদিন। তো সব কিছুই ঠিক ছিল। আমার প্ল্যানও ছিল আসলে বাইরে থেকে যাওয়া, বিদেশে থেকে যাওয়া। প্রথম জিনিস হচ্ছে যে আমি সবসময় একটা কনফিউশনে ভুগতাম যে কানাডাতে আসলে আমাদের কাজ করার সুযোগ কম, কারণ অলরেডি এখানে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে কাজ করার সুযোগটা অনেক বেশি, যেহেতু এখানে আসলে অনেক কিছু করার আছে, এখন অনেক কিছু হয়নি। সেইটা এই দুইটা একটা দ্বন্দ্বে আমি সবসময় ভুগতাম। আর সাথে সাথে নিজের দেশের জন্য তো একটা মায়া থাকেই। যাই হোক, আমার ফ্যামিলির প্রবলেমের কারণে এবং এই সমস্ত চিন্তার কারণে আলটিমেটলি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবার ফিরে আসি এবং এখানে কম্পিউটার সায়েন্সের প্রফেসর হিসাবে আমি কাজ করছি। এখন আইসিসিএল ডিরেক্টর হিসাবে আছি। কত বছর আগে ফিরে এলেন? আমি 22-এ ফিরে আসছি আর কি। এবং এই যে দ্বন্দ্ব, দেশের জন্য কিছু করার আছে এবং অনেক কিছু করার সুযোগ আছে, সেখান থেকে আসলে এই অল্প সময় গেছে, খুব কম সময় গেছে, সেই কম সময়ের ভিতরে আসলে কিছু কি করতে পেরেছেন বা করছেন? আমি আসলে চেষ্টা করছি করার, অনেক কিছুই করার চেষ্টা করি। কোনোটাতে আমরা সাকসেসফুল হই, কোনোটাতে হয়তো আরও সময় লেগে যায় আর কি। সো প্রথমত আমি এসে যে কাজটা করেছি, আমি আসলে বাংলাদেশের বুয়েট থেকে শুরু করে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, এগুলোতে আমি বিভিন্ন সময় গিয়েছি। যে আমি ফ্যাকাল্টিদের, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টি আছেন, সিএসসি শুধু না, আর অন্যান্য ডিপার্টমেন্ট যারা, সো এই ফ্যাকাল্টিগুলোতে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করি আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ দিয়ে, ইনোভেশন দিয়ে, তাহলে এই প্রোডাক্টের রেসপেক্টার নতুন ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, যে ইন্ডাস্ট্রিটা আসলে আমাদের অনেকগুলো ফ্যামিলিকে সার্ভ করতে পারে, আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে। আমরা যেমন ধরেন যে আরেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি শিক্ষকদেরকে, ফ্যাকাল্টি মেম্বার এবং স্টুডেন্টদেরকে, বিশেষ করে ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে আমার প্রচুর মিটিং হয়েছে অনেকগুলো। সো সেটা হচ্ছে আমরা যে রিসার্চগুলো করি, কারেন্টলি যে পাবলিকেশন করি, হ্যাঁ, আমি আর নিজেরও আইট্রিপলির অনেক পাবলিকেশন আছে। এই পাবলিকেশন যে করি, এই পাবলিকেশনগুলো আসলে ভ্যালুটা কী? খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, যে আমরা রিসার্চটা আসলে কেন করি? আমাদের এই রিসার্চের আউটকাম, আমরা যে পরিমাণ রিসার্চ পেপার বের করি, বাংলাদেশ আসলে এখনই সোনার বাংলাদেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার দেশের যে প্রয়োজন, আমার দেশে যে প্রবলেমগুলো আছে, সেগুলো নিয়ে আমরা রিসার্চ করি না এবং আমরা প্রোডাক্ট তৈরি করি না। রিসার্চ করেই আমরা কাজটা শেষ করে দিই, আমাদের নামদাম হয়। বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, দেন হচ্ছে প্রফেসর হই, কিন্তু আলটিমেটলি দেশের কোনো লাভ হয় না। এটা শুধুমাত্র কাগজেই থেকে যায়, বড় বড় কথা, বড় বড় সায়েন্টিফিক নলেজ কাগজেই থেকে যায়, যেটা সত্যিকারে বলতে হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে খুব সামান্যই কন্ট্রিবিউট করে, অথবা বলা যায় কোনো কন্ট্রিবিউশন করে না আর কি এই জিনিসগুলো। যেমন দেখেন, আজকে আপনার এআই এবং মেশিন লার্নিং নিয়ে মানুষজন ক্রেজি, প্রচুর রিসার্চ করছে। একটা জিনিস কি কখনো আমরা ভেবেছি যে মেশিনটা যদি না থাকে তাহলে এআই মেশিন লার্নিং আমাদের কাছে কোন মূল্য থাকবে কি? সুতরাং আমার কথা হচ্ছে যে উই শুড স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, নিচ থেকে শুরু করে আমাদের দেশে আসলে নতুন নতুন ইকুইপমেন্ট তৈরি করতে হবে।
তারপর হচ্ছে সেটার জন্য সফটওয়্যার তৈরি করতে হবে, এআই সিস্টেম তৈরি করতে হবে, যাতে আমাদের দেশের প্রোডাক্ট এটা এবং এই দেশে সেই অনুসারে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে হবে, ঠিক আছে? এটাই আসলে আমি চিন্তা করেছি যে বাংলাদেশের মানুষের যদি ইকোনমিতে আমরা ডেভেলপ করতে চাই, আমাদের এখানে কম রিসোর্স আছে, অনেক রিসোর্স নাই। কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এইসব জায়গাতে যেমন রিসোর্স আছে আমাদের নাই কিন্তু। সো আমাদের করা দরকার কি, আমাদের যেটা আছে ম্যান পাওয়ার আছে, 30% তরুণ সমাজ। এই সমাজে, এই তরুণ সমাজকে কিন্তু আমি কাজে লাগিয়ে নতুন নতুন ইনোভেশন করতে পারি এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি হতে পারে। সুতরাং আমাদের রিসার্চগুলো আমার মতে হওয়া উচিত আমাদের দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন ইকুইপমেন্ট, প্রোডাক্ট, যেহেতু আমি আইটি সেক্টরে আছি, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, প্রোডাক্ট, সেই জিনিসগুলো তৈরি করা। তাহলেই শুধুমাত্র আসলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে। আমি আর কোনো ওয়ে দেখি না। এই যে নতুন নতুন যে ছোট পরিসরে নতুন নতুনভাবে উদ্যোগ বাস্তবায়ন এবং ছোট ছোট কলকারখানা গড়ে ওঠা বা শিল্পায়নের যাত্রা শুরু হওয়া, সেই জায়গার থেকে যেমন সম্ভাবনার কথা বলছেন, একই সাথে যে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমরা যদি এখন পর্যন্ত আমাদের যে রপ্তানি আইটিকে আছে বা দেশের অর্থনীতির বড় একটা অংশ জুড়ে আছে আরএমজি খাত, সেই আরএমজি খাতের আসলে সাস্টেনেবল কিংবা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা কি কোনো কিছু করছেন? আমি আসলে একটা আরএমজি ইন্ডাস্ট্রির সাথে কাজ করি। হ্যাঁ, তারা আমাদেরকে পে করে, আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমার সাথে কাজ করে। সো এইখানে ওদের অনেকগুলো প্রবলেম আপনাকে প্রথমে আমি বলি, তারপর হচ্ছে কাজের কথাটা বলবো। প্রথম জিনিস হচ্ছে আমাদের যারা লেবার যারা আছেন, যারা কাজ করেন, ঠিক আছে? সো ওনারা কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, কতক্ষণ কাজ করছেন, ঠিক আছে? দ্যাট মিনস একজন লেবারকে একটা দিনে হচ্ছে একটা টার্গেট দেওয়া হয় যে আজকে আপনাকে 100টা গার্মেন্টস আপনাকে সেলাই করতে হবে, অথবা 500টা গার্মেন্টস হচ্ছে আপনাকে সেলাই করতে হবে। টার্গেট দেওয়ার পর দেন হচ্ছে লেবার এই কাজ করা শুরু করেন এবং দিনের শেষে হয়তো উনি এই 100টা করতে পারেন অথবা করতে পারেন না, ঠিক আছে? এই ধরনের বেশ কিছু হচ্ছে অ্যানোমালি কিন্তু গার্মেন্টসে থেকে যায় এবং এগুলো যদি আসলে ফ্লোর সুপারভাইজার যারা থাকেন বা যারা ম্যানেজমেন্টে থাকেন, ওনারা যদি রিয়েল টাইমে যদি এই মনিটরিংটা করতে পারতেন, তাহলে হয়তো লেবারকে বলতে পারতেন যে তুমি আর একটু ফাস্টার যাও অথবা স্লোয়ার যাও, তার পেসটাকে বলতে পারতেন, অবজার্ভ করতে পারতেন, তাহলে জিনিসগুলো, কাজগুলো কিন্তু আগেই হয়ে যেত, দিনের শেষে না পেয়ে আর কি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই গার্মেন্টস আপনার যে তারা সেলাই করছে, কাজ করছে, ঠিক আছে? এই প্রতিটা কাজের একটা হিসাব রাখা, অটোমেটেড সিস্টেমে হিসাব রাখা, এবং এইখানে আসলে কতগুলো সেলাই হচ্ছে, যেমন ধরেন যে একটা গার্মেন্টস সেলাই করার সময় কতগুলো হচ্ছে আপনার সেলাই পড়ছে, এর উপর কিন্তু ডিপেন্ড করে এটার কোয়ালিটি কত ভালো, তাই না? আমার সেলাই যদি খুব ফাঁকা ফাঁকা হয় তাহলে কোয়ালিটি খুব ভালো হবে না। সুতরাং এই প্রতিটা সেলাইকে আসলে মনিটর করা এবং সেটাকে অবজার্ভ করা এবং সেই অনুসারে হচ্ছে রিয়েল টাইমে ইআরপি ডেটাবেস যেটা আছে গার্মেন্টসে, তাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায় দেওয়া, সাথে সাথে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে কালার লাইটের মাধ্যমে একটা ইন্ডিকেশন দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন একজনের যদি 800টা গার্মেন্টস সেলাই করার কথা থাকে, সে দিনের মাঝামাঝি আসলে কোথায় আছে, অথবা এখন সে কোথায় আছে, কত পার্সেন্ট সে কাজ করেছে, কত পার্সেন্ট তার কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট বাকি আছে, ঠিক আছে? তাহলে এই যে যে জিনিসগুলো, এগুলো দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্র্যাক রাখতে পারে যে আমার কাজের অগ্রগতি কেমন পার্টিকুলার একটা লেবারের ক্ষেত্রে। আর সেকেন্ড জিনিস হচ্ছে লেবারও আসলে বুঝতে পারে যে সে কি আরেকটু স্লো যাবে না আরেকটু ফাস্টার যাবে, সেই জিনিসগুলো, ঠিক আছে? এটা একটা। সাথে সাথে যেহেতু আমরা সেলাইয়ের কাউন্টার রাখছি, সো আলটিমেটলি এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কাজের পারফরমেন্স বা কাজের কত পারফেক্টলি কাজটা হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলো হচ্ছে ম্যানেজমেন্ট বুঝতে পারে আর কি, ঠিক আছে? ফ্লোর সুপারভাইজাররা লাইটিং ইন্ডিকেশনের মাধ্যমে, যেমন হয়তো কেউ যদি খুব ভালো মতো কাজ করে তাহলে হয়তো তার গ্রিন লাইট থাকবে তার জন্য, কেউ হয়তো খুব ফাঁকি দিচ্ছে, কাজ করছে না, সেখানে রেড লাইট থাকবে, ঠিক আছে? এই ধরনের ইন্ডিকেশন দিয়ে আমরা ফ্লোর লাইট মানে সুপারভাইজার যারা আছে তাদেরকে সাথে সাথে হচ্ছে আমরা করতে পারি, ইন্ডিকেশন দিতে পারি যে ওকে তুমি ওই লেবারের সঙ্গে তুমি কথা বলো, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, ঠিক আছে? সেই জিনিসটা সাথে সাথে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে ম্যানেজমেন্টও কিন্তু জেনে যাচ্ছে। সো এই দুইটা সুবিধা পাওয়া যাবে, কয়েকটা সুবিধা। এর সঙ্গে আরেকটা হচ্ছে এই ডিভাইসের আরেকটা আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে, যেমন ধরেন কোনো মেশিন ব্রেক করলো, নষ্ট হয়ে গেল, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এই সরাসরি হচ্ছে আমরা ম্যানেজমেন্ট সেটা ইনফর্ম করা যাবে। আর ফোর্থ যে জিনিসটা আমি বলবো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি কারো হেলথ প্রবলেম হয়, ইস্যু হয় লেবারদের, সে হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট সাথে সাথে ইনফরমেশনটা পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, যদি সে জানায় বা কোনো ডাক্তারের হেল্প তার দরকার হয়, এটা একটা। ফিফথ আর একটা আমরা বলবো যে গার্মেন্টসে আমরা দেখা যায় যে অনেক সময় আগুন লাগে,
সো এই ডিভাইসটা অটোমেটিক্যালি টেম্পারেচার বা এই যে স্মোক ডিটেক্টর এদের সঙ্গে কমিউনিকেট করে আলটিমেটলি হচ্ছে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদেরকে কিন্তু ওয়ার্নিং দিতে পারবে যে আসলে আগুন লেগেছে, সো ইউ হ্যাভ টু এক্সিট ফ্রম দ্য মানে বেটার এক্সিট হয়ে তুমি যাবা আর কি, কোথায় যাবা সেটা হয়তো বলতে পারবে। সো এই ধরনের কিছু অবজেক্টিভ বা টার্গেট রেখে আমরা একটা কাজ করছি। তো কাজটা অলমোস্ট আমাদের কমপ্লিট। আমরা এখন হয়তো একটা প্রোটোটাইপটা আমরা করেছি, টেস্ট করেছি। এখন হয়তো আমরা একটা ফিল্ড টেস্টে যাব, কারণ যে কোনো একটা কমার্শিয়াল প্রোডাক্ট হওয়ার আগে হচ্ছে ফিল্ড টেস্ট হওয়া দরকার যে এটা কারেক্টলি কাজ করে কিনা। ফিল্ড থেকে হয়তো আমরা বেশ কিছু ফিডব্যাক পাবো যে ডিভাইসের এই সমস্যা আছে, এই জিনিসটা কারেক্টলি কাজ করছে না। সো এই ডিভাইসটা আমরা যেটা তৈরি করেছি, আমরা আসলে মাইক্রোপ্রসেসর কেনা, সার্কিট বোর্ড ডিজাইন করা থেকে শুরু করে এটার সফটওয়্যার লেখা, প্লাস হচ্ছে ইআরপি সিস্টেম যেটা গার্মেন্টসে এক্সিস্ট করে তার সঙ্গে কানেক্ট করা এবং এটাতে এআই সিস্টেম ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? এই পুরো কাজটাই হচ্ছে এটার সঙ্গে যুক্ত আর কি। এটাতে গার্মেন্টস মালিকরা কী সুবিধা পাবেন, গার্মেন্টস ব্যবসায়ী যারা আছেন তারা আসলে প্ল্যানিং করতে পারবেন যে আমি যদি একটা কাজ নিই আসলে কাজ আমি টাইমলি কমপ্লিট করতে পারবো কিনা। কারণ এখানে মাইক্রো লেভেলে কিন্তু আমাকে টাইমিং দেখাচ্ছে যে আমার একদিনে কতটুকু কাজ আমাদের এই গার্মেন্টসের লেবাররা মিলাই করতে পারেন, ঠিক আছে? এবং এটার কোয়ালিটি কেমন হয় সেই জিনিসগুলো। সুতরাং বছরের শুরুতে অথবা বছরের মানে যখন ওনারা বাজেট করেন বা কোনো একটা কাজ নেন, দে উইল আন্ডারস্ট্যান্ড যে আমার পক্ষে আসলে কাজটা করা সম্ভব কিনা, আমি কাজটা নিব কিনা, বিদেশ থেকে যে বায়ারদের মাধ্যমে যে কাজগুলো নেয়, অথবা এই কাজ করতে গেলে আমাকে এটাকে আরও কতখানি ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো। আর যেহেতু স্বাস্থ্য এবং হচ্ছে আপনার ফায়ার সিস্টেমটাও এর সঙ্গে রিলেটেড আছে, সুতরাং গার্মেন্টসের মানে যারা লেবার আছে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যদি তাদের মানে শারীরিক কোনো সমস্যা হয়, অথবা ধরেন যে তাদের যদি কোনো ধরনের মানে হঠাৎ করে যে আগুন লেগে যায়, সেই সব ক্ষেত্রে যে তাদের হেল্পফুল হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লেবার এবং যারা ম্যানেজমেন্টে আছেন তারা আসলে রিয়েল টাইমে ইনফরমেশন পাবেন যে তাদের কাজের অবস্থা কী। একটু জানতে চাচ্ছি এখানে, এই ডিভাইসটা কি প্রত্যেকটা মেশিনেই ইউজ করতে হবে এবং কস্টিংটা কেমন পড়বে? প্রতিটা মেশিনেই এই ডিভাইসটা আমি বলি আমাদের মানে গার্মেন্টসের যারা আছেন আর কি, ঠিক আছে, ওনারা টার্কি থেকে একটা ডিভাইস কিনে নিয়ে আসেন। এটা প্রবাবলি কস্টিংটা এক্স্যাক্টটা আমি জানি না, বাট ওনাদের কথা মতো যেটা নিচ্ছি 26,000 প্লাস, এবং এটার সঙ্গে আলাদাভাবে সফটওয়্যারের লাইসেন্স ফি দিতে হয়, যে অ্যামাউন্ট আমার জানা পার নেই। ডিভাইস কস্ট? পার ডিভাইস কস্ট 26,000 টাকা হচ্ছে, এবং ওই ডিভাইসটা হচ্ছে ম্যানুয়াল, দ্যাট ইজ হচ্ছে একটা কাজ শেষ হলে ম্যানুয়ালি সুইচ চাপতে হয়, ঠিক আছে? আমরা যে ডিভাইসটা তৈরি করছি এখানে ম্যানুয়াল কোনো পদ্ধতি নেই, অটোমেটিক্যালি হচ্ছে সে ডিটেক্ট করে নেবে। প্রতিটা সেলাই, প্রতিটা গার্মেন্টসের কাজ শেষ হয়, এগুলো সে অটোমেটিক্যালি হচ্ছে ডিটেক্ট করে নিবে। এবং এখানে হচ্ছে আমরা মোটামুটি মডার্ন এলসিডি ডিসপ্লে থেকে শুরু করে টাচ স্ক্রিন এই জিনিসগুলো থাকছে, যাতে যে কোনো সময় অপারেটরের কোনো ধরনের সাহায্য যদি দরকার হয় ওইখানে বাটন চিপে সেই করতে পারে, সাথে সাথে সে তো দেখতেই পাচ্ছে যে তার কাজের অবস্থা কি, এই জিনিসগুলো আর কি। সো এই হিসাবে যদি আমরা চিন্তা করি, আমরা আসলে এখনও দামটা নিয়ে চিন্তা করিনি, তো অবশ্যই 26,000 না, তার হাফ অথবা হাফ থেকে কিছু বেশি। এবং এখানে মোর ফিচার, ওটা তো ছিল বাটন প্রেস করে, এটা অটোমেটিক, প্লাস হচ্ছে আপনার আমরা 5 ইঞ্চের এলসিডি স্ক্রিন, হ্যাঁ, আরও সুন্দর জিনিস। আপনি আমার অফিসে আসলে ইনশাল্লাহ একদিন দেখাবো আর কি, বা কাজটা কমপ্লিট হলে আশা করি তখন আমরা এটা বলতে পারবো ভালো মতো। আমরা পুরো অফিসেও দেখবো, ল্যাবেও দেখবো, এবং হচ্ছে সেটা কারখানায় বাস্তবায়ন হচ্ছে সেটাও দেখতে চাই। এক্স্যাক্টলি। এখন পর্যন্ত পাইলটিং করার ব্যাপারে কোনো আগ্রহ পেয়েছেন কারখানা? হ্যাঁ, আমি আসলে সরাসরি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কাজ করি আর কি, আরএমজির সাথে। সো মানে প্রবলেমটা ওনারাই প্রথমে আমার কাছে নিয়ে আসেন এবং সেই সুবাদে আসলে যেহেতু আমাদের এক্সপার্টাইজ আছে, যে আমাদের ধরেন মাইক্রো কন্ট্রোলার, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর, এদের কমিউনিকেশন, সফটওয়্যার প্রোগ্রামিং, ঠিক আছে, এগুলোর যেহেতু আমাদের এক্সপার্টাইজ আছে, সুতরাং এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল না। সেই হিসাবে তাদের সঙ্গে আমরা একটা চুক্তি করি এবং সেইভাবে কাজে আগাচ্ছি। যেমন এইখানে আসলে অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করতে চেয়েছে আমাদের এইখানে এই জায়গাটায়, কিন্তু আমরা আসলে কারোর সঙ্গে রাজি হইনি, কারণ আমাদের তো একজনের সঙ্গে প্রমিস করা আছে, বিকজ অফ দ্যাট। হ্যাঁ, সো আদারওয়াইজ হচ্ছে এটার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, বাট আমাদের যা দরকার মিনিমাম যতটুকু দরকার। যেমন ধরেন এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, আমার ছাত্রী যারা আছে, হ্যাঁ, ওদেরকে আমি কাজটার সময় বলেছিলাম যে দেখো তুমি টিউশনি করো কয়েক ঘন্টা। বললো স্যার ঠিক আছে, সব কিছু মিলাই হয়তো দিনে 2-3 ঘন্টা আমার নষ্ট হয়। আমি যদি দেখো উইকলি, তার মানে হচ্ছে 2 ঘন্টা করে যদি ধরি তোমার 14 ঘন্টা নষ্ট হয়। সো ক্যান ইউ সেল দিস টিউশনি টু মি?
তো বললো যে আমি বললাম যে তুই টিউশনিতে কত টাকা পাও? যে এত টাকা। আমি বললাম ঠিক আছে, তোমার টিউশনিটা আমি কিনে নিলাম, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি এখানে বসে কাজ করবা। সো এভাবে আসলে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা হ্যাঁ খুব সুন্দরভাবে কাজ করে। তারা টিউশনির পরিবর্তে যদি এই সুযোগগুলো পায় তাহলে অবশ্যই খুব ভালো কাজ করে। আমরা যেহেতু তাদেরকে পার্ট টাইম নিই, সুতরাং তাদেরকে সেইভাবে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যাতে তারা খুব ভালো মতো চলতে পারে। যেমন আমি আমার স্টুডেন্টকে 15,000 20,000 টাকা হচ্ছে দিতাম, ওরা পার্ট টাইম কাজ করে, খুব ফ্রিলি কাজ করে। ওদের স্টুডেন্টদের দিয়ে কাজ করার কিছু সমস্যাও আছে যেগুলো আমাদেরকে সবসময় ফেস করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্টদের পরীক্ষা থাকে, মিড টার্ম থাকে, ল্যাব থাকে। সো আলটিমেটলি কাজের কন্টিনিউটিটা কিছুটা নষ্ট হয়। বাট তারপরেও আমরা যদি আসলে সুপারভাইজ করি, অর্গানাইজ করি কারেক্টলি, তাহলে আলটিমেটলি আসলে কাজ করা সম্ভব। হ্যাঁ, তারপরে তো ধরেন বাকিটা এই ধরনের একটা প্রোটোটাইপে যদি আমরা সাকসেসফুল হই, যেটা আমরা প্রোটোটাইপ টেস্টে আমরা যাচ্ছি কিছুদিনের ভিতরে, ওইখানে হয়তো পুরো একটা লাইন মানে 30 মেশিনসের মতো, 30 or 35 মেশিনসের মতো ওইখানে আমরা প্রোটোটাইপটা ইনস্টল করব, করার পরে দেন হচ্ছে দে উইল গিভ আস দ্য ফিডব্যাক কমার্শিয়াল প্রোডাক্ট করার আগে। সো ধরেন এই ধরনের একটা প্রোডাক্ট যখন আমরা করে ফেললাম, ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে কত গার্মেন্টস আছে, কত মেশিন আছে। সো ইট ক্যান বি এ স্টার্ট আপ। এটা খুব সুন্দর একটা স্টার্ট আপ হওয়ার মতো সুযোগ আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে একটা কাজ বললাম আরএমজি সিস্টেমের। আরও কয়েকটা কাজের কথা আপনাকে বলি। যেমন ধরেন আমাদের গার্মেন্টসের একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে বিদেশ থেকে যে সুতাগুলো নিয়ে আসে, সুতাগুলো হারায় যায়, চুরি হয়ে যায়। সুতাগুলো কিন্তু চুরি হয়ে যায়, মানে এই বুবিন ধরেই সুতাগুলো হচ্ছে বাইরে বিক্রি করে দিয়ে এত খারাপ কোয়ালিটির সুতা নিয়ে আসে। হ্যাঁ, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, সবাই যে এরকম সেটা না, বাট এটা হয়, ওনারা আমাকে বলেছেন। সুতরাং এই যে সুতাটা চিটাং পোর্টে নামার পর থেকে অথবা যেভাবে আসুক না কেন, গার্মেন্টসে এন্ট্রি করার পর থেকেই শুরু করে এই প্রতিটা স্টেপ যাতে এটাকে আইডেন্টিফাই করা যায় যে কারেক্ট জিনিসটা আছে, হ্যাঁ, সেটার জন্য ধরেন আপনার একটা অটোমেশন সিস্টেম করা যায়। যেমন ইট ইজ ভেরি সিম্পল থিং, যদি আমাদের গার্মেন্টসে আমরা একটা সিস্টেম রাখি যে সুতাটাকে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে, বিভিন্ন ধরনের বই আছে, সো সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমার একটা সুতা তার স্টোর থেকে শুরু করে মেশিন পর্যন্ত আসা পর্যন্ত অল দ্য টাইম এটা একটা সার্ভিলেন্সের ভিতর থাকবে। আমার ক্যামেরা দরকার নেই, বাট অন্য সিস্টেম দিয়ে আমরা এটাকে করতে পারি, অনেক ধরনের সিস্টেম আছে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে গার্মেন্টসে, এটা শুধু গার্মেন্টসের প্রবলেম না, এটা সারা দেশেরই আমাদের ইন্ডাস্ট্রিগুলোর প্রবলেম, যে আমাদের 2030 ভিতরে, হ্যাঁ, আমাদের এই যে জিএসটি এমিশন যেটা, এটা 50% নামাই নেওয়ার কথা। মানে এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অথবা ধরেন অ্যামোনিয়া গ্যাস, যেগুলো বার্ন করার জন্য ইন্ডাস্ট্রিগুলো আমাদের এনভায়রনমেন্টে কন্টিনিউয়াসলি হচ্ছে দিয়ে যাচ্ছে, এটার পরিমাণ যে আছে এটা 50% হচ্ছে করবে। বাংলাদেশ গভর্নমেন্ট আসলে ইউএনের সঙ্গে সেই ধরনের তাদের মানে মোটামুটি একটা চুক্তি আর কি। হ্যাঁ, সো আমাদের যে এনভায়রনমেন্টের যে আছে সেটা সিগনেচার করছে সেই হিসাবে। তা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে চিমনি দিয়ে আপনার যে গ্যাসগুলো, যে গ্যাসগুলো বের হচ্ছে, এটাকে ডিটেক্ট করার কোনো উপায় নেই। আমাদের দেশে প্রতি বছরই মনিটরিংয়ে যান যারা এগুলোকে, ওনারা যে ওদের যে স্পেসিফিকেশন আছে, ওই যে ধরেন 40 বছর আগে কিনেছিল, স্পেসিফিকেশনে যেটুক লেখা থাকে কার্বন নিঃসরণ এই পরিমাণ হবে, সেটা ওনারা লিখে নিয়ে আসে এবং ওই ইন্ডাস্ট্রিগুলোকে অনুমোদন দেয় আর কি। কারণ কার্বন তো একটা বিশাল ব্যাপার সারা ওয়ার্ল্ডে পরিবেশের জন্য। তো এটা আসলে রিয়েল টাইম মনিটরিংয়ের কোনো সিস্টেম নেই। বাট এটা যেমন হচ্ছে আমরা খুব কম খরচে আমি ইসেন্সে বলছি, যেমন আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আমাকে বলার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কত টাকা এটা লাগে, ওরা বললো 30 লাখ টাকা স্যার একটা ইকুইপমেন্ট, বা কাছাকাছি এরকম বলেছিলেন এক্স্যাক্টলি। হয়তো উনি বেশি বলছেন কম বলছেন সেটা বিষয় না, বাট মোটামুটি একটা এরকম হিসাব আছে। আমরা যদি চাই, ঠিক আছে, এটা 1 লাখ টাকায় করা সম্ভব। 30 লাখ টাকারটা 1 লাখ টাকায় বা তার থেকেও কমে করা সম্ভব। আপনারা চাচ্ছেন না কেন? হ্যাঁ, আমার তো ইনভেস্টমেন্ট লাগবে, আমি তো কাজ করতে চাই, কারণ হচ্ছে কাজ তো ধরেন আমার একার পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, এইখানে ধরেন যে আমাদের একটা ডাইলামা, আমি যখন লেকচারার হিসাবে জয়েন করি 1997-এ ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে, তখন থেকে কিন্তু একটা ডাইলামা আমাদের ভিতর রয়ে গেছে। আমরা তখন শেখ হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিলেন, সো আমরা তখন প্রথম একটা রাউন্ড টেবিল মিটিং করলাম, যেখানে বুয়েটের প্রফেসররা, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন সারা বাংলাদেশের, ওই ধরেন আমাদের 12,000 কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতো। দ্যাট ওয়াজ এ বুস্টার ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ, তারপরে আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা এখনও চলে পুরো ইউনিভার্সিটিগুলোতে, এগুলো করলাম। সো তখন থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমরা একটা
কানেক্টিভিটি বা লিঙ্ক তৈরি করার চেষ্টা করছি 97 বা আরও ওই বা তারপর থেকে বলা যায়। এই লিঙ্কটা আসলে কখনোই খুব কারেক্টলি এস্টাবলিশ হয়নি। এটার কতগুলো সমস্যা ছিল, যেমন ধরেন আমাদের দেশের ব্যবসায়ীরা মূলত ট্রেডার্স, ওনারা জিনিস বাইরে থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করেন, এইখানে ম্যানুফ্যাকচারার কম হয়। ওই সময়টার কথা বলছি আমি তখন। বাট এখন কি আমাদের সেই সিনারিওটা খুব পরিবর্তন অনেক হয়েছে? চেঞ্জ হয়েছে, আসলে চেঞ্জ হয়েছে। যেমন ধরেন আমাদের দেশে সফটওয়্যার তৈরি হচ্ছে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমাদের দেশে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে যারা সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন করে। ওনাদের সঙ্গে আমি অনেকবার বসেছি। বেশ 7-8টা ইন্ডাস্ট্রি আছে এবং তাদের অবস্থা বেশ ভালো। তারা সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন করছে। বাংলাদেশে ফ্যাবলেস হচ্ছে চিপ ডিজাইন করার প্ল্যান করেছে গভর্নমেন্ট, প্লাস হচ্ছে আপনার এমসিসিআই ইন্ডাস্ট্রি খাতে ওনারা করছেন। তারপর ধরেন এই যে আপনাকে আমি যেসব ইকুইপমেন্টের কথা বললাম, এই যে আইওটি ইকুইপমেন্ট আমরা এগুলোকে নর্মালি বলি, এগুলো জন্য আমাদের দেশে কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিগুলো তো আইওটির কাজ করে, অথবা এই যে কম্পিউটার বেসড ওয়ার্ক করেন, সফটওয়্যার করেন অথবা হার্ডওয়্যার তৈরি করেন, কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিকে আগায় আসতে হবে। হ্যাঁ, যেমন আমি আপনাকে খুব সিম্পল এক্সাম্পল দিই। আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল যে কার্ডটা, ঠিক আছে, আমি আপনাকে বলছিলাম এই মানে অনুষ্ঠানের আগে কথা বলছিলাম, এই অ্যাক্সেস কন্ট্রোল কার্ডটার জন্য আমরা ব্যয় করি হয়তো একটা গেট তৈরি করার জন্য 20 লাখ 30 লাখ টাকা এই খরচ করি। হ্যাঁ, কি ধরনের গেট? কোথায় কোথায় এই যে ব্যবহার হয়? ট্রান্সটাইল, আপনি মেট্রো রেলে আপনি যখন এন্ট্রি করেন, যে ট্রান্সটাইলটা আছে আপনার কার্ডটাকে মানে করে টাচ করে যে ঢুকেন আর কি, ঠিক আছে, ওই গেটের কথা আমি বলছি। সো এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, গভর্নমেন্ট বিল্ডিংগুলোতে, মানে যত বিল্ডিং আছে অফিসে, সব বিল্ডিংগুলোতে আসলে আলটিমেটলি এই সিস্টেম আমাদের লাগবে টু কন্ট্রোল ক্রাইম, টেররিস্ট অ্যাটাক হয়তো, বা আনঅথরাইজড অ্যাক্সেস, সেগুলো কি করার জন্য, ঠিক আছে। তো এই একটা হচ্ছে 30 লাখ টাকা করে নেয়। এই খুব বর্তমানে সুন্দর স্টেনলেস স্টিলের খুব সুন্দর জিনিস করা। আমি খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের বাংলাদেশে আসলে এটাকে বানানো সম্ভব। এই চায়না থেকে পুরা জিনিসটা বানায় নিয়ে আসে, ইম্পোর্ট করে নিয়ে আসে, ইট টেক্স লট অফ মানি। আমাদের দেশে এই পুরা জিনিসটা এবং এই কোয়ালিটি মেনটেন করেই আসলে সম্ভব। এবং আমি আসলে কাজ করছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা দাবি আছে, তারা বিশেষ করে মেয়েদের হলগুলোতে তারা অ্যাক্সেস কন্ট্রোল চায়। আমরা এখনো দিতে পারিনি আর কি সেই জিনিসটা, বাট আমরা উই আর ট্রাইং। একটা হইতে পারে যে আমরা অনেক পয়সা খরচ করে এটা করে দিলাম, আর একটা হতে পারে আমরা বানিয়ে দিলাম। তা আমরা বানিয়ে দেওয়ার অবস্থাটা আমি এখন আছি। তা আমি আমার যে স্টাফ আছে ওনাদেরকে বলছি যে ওকে, তোমরা যেহেতু আমাকে প্রমিস করছিলে এই ধরনের ট্রান্সটাইল আমাকে বানাই দিবা, মানে সো এটা বানাই দাও এখন। সো তারা স্যাম্পল নিয়ে আসলে আমরা দেখবো কেমন খরচ পড়ে, সো উই ক্যান ইমপ্লিমেন্ট দিস থিংস। কেমন পড়তে পারে? আমি এক্স্যাক্টলি জানি না, তবে ওরা আমাকে বলছে 2 লাখ টাকা। 30 লাখ টাকাটা 2 লাখ 2 টাকা। লাখ টাকা, ঠিক আছে। কোয়ালিটি? কোয়ালিটি আমাকে বলছে স্যার কোয়ালিটি ওর থেকে কম খারাপ হবে না, ওর থেকে একবার এক্স্যাক্টলি ওরকম কোয়ালিটি হবে। হ্যাঁ, তবে আমাদের দেশে আমি ধরেন ওরা তো হয়তো অনেক কিছু বাড়ায় বলে, আমি ধরে নিই যে কাছাকাছি কোয়ালিটি হবে আর কি। তা আমার যদি কাছাকাছি কোয়ালিটি হয়, ঠিক আছে, নিজস্ব যেমন ধরেন product। এই অ্যাক্সেস কার্ডের কন্ট্রোলার যেটা, সেটা আমার নিজে ডিজাইন করা আছে। হ্যাঁ, যেটা আমরা ধরেন 3-4 লাখ টাকা দিয়ে কিনি, মেবি আমাদের হয়তো 10,000 বা 15,000 টাকা দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো, ঠিক আছে। স্যার এইখানেই একটু কথা বলতে চাচ্ছি। আপনি বললেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম আসলে ট্রেডার্স তারা কিনে নিয়ে এসে বিক্রি করতে চায়, মানে তারা লাভ করতে চায়। তো আপনার এই প্রোডাক্টগুলো, আপনাদের ডিজাইন করা এই প্রোডাক্টগুলো উৎপাদন করে বিক্রি করলে কি তাদের লাভ হবে না? অবশ্যই। তাহলে তারা শুধু কেন শুধু এইখানে লাভ আসছে না না, কেন? আমাদের যে হ্যাসেলটা, যেমন ধরেন যে এই যে আমাদের মাঝখানে একটা করোনার পরিস্থিতি গেল, তারপর আমাদের এই 24-এর কি বলবো, এই যে আপনার 5ই অগাস্টের আগে আমাদের ইকোনমিক কন্ডিশন যেটা ছিল, কেউ কিন্তু ইম্পোর্ট করতে পারছিল না, সব আটকায় গেছিল, এভরিথিং, যত এলসি সব আটকায় গেছে, ঠিক আছে। তো এই যে ধরেন এই পরিস্থিতি তৈরি হতো না যদি আমাদের কিছু প্রোডাক্ট, অ্যাটলিস্ট এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তো তৈরি হতো না, তাই না। এটা একটা। তারপর হচ্ছে আমাদের দেশে যদি একটা প্রোডাক্ট আমরা তৈরি করি, এখানে কিন্তু এই যে আপনারা যে বলেন যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা আরও যেসব ইউনিভার্সিটিগুলো আছে পাবলিক প্রাইভেট, এই শিক্ষকরা কিছুই করছে না দেশের জন্য। আমার কাছে এটা ঠিক, এটা আমি বলি না ইনকারেক্ট, পুরাপুরি ইনকারেক্ট কিন্তু না, দিস ইজ রাইট আর কি। অথবা সাবস্টেন্সিয়াল সেইভাবে করতে পারছে না। ওই করার জায়গাটা তো তৈরি হবে যখন এটা হবে। এই যে ধরেন যে আমি একটা জিনিস তৈরি করলাম, এটা যদি আমার আসলে একটা কমার্শিয়াল, কারণ এটা তো আসলে ইন্ডাস্ট্রি প্রোডাক্ট হইলে আরও অনেকগুলো আপনার প্যারামিটার হচ্ছে আমাকে করতে হবে, ঠিক আছে। এটা যদি একটা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট হয়, ওই ইন্ডাস্ট্রিটা যখন এই জিনিসগুলো সেল করবে বাংলাদেশে বা বিদেশে সেল করবে, তখন কি হবে যে আমরা এখানে নতুন নতুন ফিচার অ্যাড করব।
আর নতুন নতুন ফিচার অ্যাড করো, এবং এটা তো করতে থাকতেই হবে, থাকতেই হবে। চলমান থাকতে সুতরাং হবে। এইখানেই কিন্তু বিশ্ববিদ্যালয়, যেমন আমি আপনাকে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলি, টরন্টো ইউনিভার্সিটিতে যখন আমরা কাজ করি তখন একটা কোম্পানি আসলো, ওরা সারা নর্থ আমেরিকাতে হচ্ছে আপনার ওই ইলেকট্রিক ভেহিকেলের চার্জার স্টেশনটা বানায় সারা নর্থ আমেরিকায়। তো ওনারা আসলেন, ওনারা আমাকে বললেন যে আমরা এটার সফটওয়্যার সিকিউরিটি, ক্লাউড সিস্টেম, এরকম অনেক কিছু আমরা করতে চাই, ক্যান ইউ হেল্প, আমাদেরকে বললো। বলার পরে দেন হচ্ছে আমরা বললাম যে ওকে, উইল হেল্প ইউ। সো উনি আমাদেরকে কি করলেন যে $4 মিলিয়ন মতো হচ্ছে ওনারা ঠিক করলেন যে এটা উনি এখানে ইনভেস্ট করবেন। পরবর্তীকালে এত করেনি, এটা অ্যামাউন্টটা কম হয়েছে। সো $4 মিলিয়ন উনি ইনভেস্ট করবেন এবং এটা 5 বছর টাইম। সো উই হ্যাভ এ ভেরি নাইস অপরচুনিটি। এখানে আমার অনেকগুলো পিএইচডি আসবে, মাস্টার্স স্টুডেন্ট আসবে, ইভেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমরা স্কলারশিপ দিতে পারবো, স্টাইপেন্ড দিতে পারবো, ঠিক আছে। পিএইচডি স্টুডেন্ট বাইরে থেকে ভালো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে এসে কাজ করাতে পারবো, ঠিক আছে। তো আমি একটা সময় ওদের জিএমকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, যে আপনারা কেন এখানে ইনভেস্ট করবেন, ওয়াই নট ইউ আর অ্যাকচুয়ালি বিল্ডিং ইউর ওন ইন্ডাস্ট্রি, আপনার প্রেমিসে কেন করছেন না। উনি আমাকে একটা হিসাব দিলেন যে দেখো, আমার এই কাজটা করতে গেলে 40 জনের মতো মানুষ লাগবে, তার স্যালারি সবাইকে অ্যাটলিস্ট $1 লাখ করে আমাকে ইয়ারলি দিতে হবে। তার মানে হচ্ছে 4 মিলিয়ন কিন্তু আমার 1 বছরেই চলে গেল। ইনফ্রাস্ট্রাকচার, তাদের হেলথ বেনিফিট, সোশ্যাল বেনিফিট, এরকম অনেক কিছু মিলায় আমরা হিসাব করে দেখেছি এখানে আসলে 20-30 লাখ টাকা বা আরও 20-30 মিলিয়ন ডলারের নিচে আমাদের এখানে লাগবে না আর কি। আমি হবে তোমাকে না। হবে না, এটা ছাড়া হবে না। আমি তোমাকে কিন্তু কত টাকা দিচ্ছি, মাত্র 4 মিলিয়ন 5 বছরের জন্য। সো তোমার এখান থেকে যেটা আসবে, 2টা বেনিফিট আমরা পাবো। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের একটা মাইন্ডসেট থাকে, তারা কিন্তু ডাইভার্স চিন্তা করতে পারেন না, ঠিক আছে। ইউনিভার্সিটিতে যারা থাকে তাদের আবার তো এই ধরনের কোনো বাধা ধরা কোনো কিছু নাই। শিক্ষক বলেন, ছাত্রদেরকে বলেন, দে আর ভেরি ওপেন মাইন্ডেড। সো বললো যে তোমাদেরকে আমরা দিলে কি হবে, আমার কাজটা তো হবে, আর নতুন নতুন আইডিয়া এখানে আসবে এবং এই আইডিয়াগুলো আমাদেরকে অনেক বুস্ট আপ করলো। আমি বলছি হোয়াট ইজ ইয়োর টার্গেট, বলেন যে 4 মিলিয়ন ইনভেস্ট করে উইল আর্ন 200 মিলিয়ন, ঠিক আছে। এটা তার মানে এই আপনার কথাটা 200 মিলিয়ন বলার দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের আছে, রিটার্ন দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের আছে, তাহলে আমার দেশের ইনভেস্টররা এটা কেন নিচ্ছে না? নিচ্ছে না। এটার প্রথমত হচ্ছে যে দুই পক্ষকে তো আগাইতে হবে। যেমন আমি নর্মালি যেটা করি, ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমি কমিউনিকেট করি, সবসময় করি তা সম্ভব না। যেমন এখন ওনারা আমার সঙ্গে কমিউনিকেট করেন, আমি এখন আর কমিউনিকেট করি না। প্রচুর মানে ডিমান্ড ইন্ডাস্ট্রি আছে। আসে, হ্যাঁ, ওনারা আসেন, যোগাযোগ করেন, ঠিক আছে। তাই ইন্ডাস্ট্রিগুলো আর একাডেমিদের সমস্যাটা হচ্ছে যে আমাদের আসলে মোটিভেশনের প্রবলেম আছে একটা, আমার কাছে মনে হয়। যে কারণে আমি বললাম যে আমি অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিট করেছি, যেমন রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার খুব ভালো লাগছে, ভিসি সব ফ্যাকাল্টিকে ডেকে নিয়ে আসছে। উই অ্যাকচুয়ালি সেখানে আমরা স্পিচ দিয়েছি, দেখিয়েছি ওনাদেরকে। আমার সঙ্গে কানাডার একজন খুব ভদ্রলোক ছিলেন, উনি বুয়েট থেকে পাশ করা এবং উনি এই লাইনে বহু বছরের 41 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, হ্যাঁ। সো ওনাকে সহ আমরা গেছিলাম। এরকম অনেকগুলো আমরা আসলে এই মোটিভেশনে কাজটা করাতে চাচ্ছি। আমরা শিক্ষকদেরকে, ফ্যাকাল্টিদেরকে বুঝাইতে চাই যে আমাদের পাক ভারত উপমহাদেশে, ঠিক আছে, তোমরা ইউনিভার্সিটিকে মনে করো মানুষকে শেখানোর কথা। নর্থ আমেরিকাতে ইন্ডাস্ট্রিকে মনে করে দিস দ্য ইন্ডাস্ট্রি ফর ইনোভেশন। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইনোভেশন আসবে এবং তার রেসপেক্ট ইন্ডাস্ট্রি তৈরি হবে। এবং রিয়েলি যেহেতু আমি ধরেন কানাডাতে ছিলাম, আমি দেখেছি ইন্ডাস্ট্রিগুলো সেরকমই। তো এই জায়গাটায় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এবং হচ্ছে একাডেমিদের ভিতরে একটা বড় ধরনের গ্যাপ আছে। আমি একাডেমিদের বুঝাইতে চাই, কারণ আমি তো একাডেমিক। সো ওনাদেরকে যদি আমি পুশ করে নিয়ে যেতে পারি ইন্ডাস্ট্রির কাছে, দ্যাট উড বি নাইস। আর ইন্ডাস্ট্রি তো আমি বললাম যে আমাদের যে ম্যাক্সিমাম ট্রেডার্স, বাট এখন সিনারিও অনেক চেঞ্জ হয়েছে। অনেক বাংলাদেশে কিন্তু সিনারিও, একটা সময় আপনি জানেন যে আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা হয়তো বাইরের সঙ্গে কথা বলতে পারতো না। শ্রীলঙ্কা বা বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ নিয়ে আসতো, স্টিল আছে তারা এখনও। বাট এখন কিন্তু আমাদের এখানে অনেক স্মার্ট পিপল তৈরি হয়েছে যারা কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে বাইরের সঙ্গে। এই জন্য গার্মেন্টস বলেন, ব্যবসা বলেন, অনেক কিন্তু ডেভেলপ করেছে, হ্যাঁ। বাংলাদেশের দেখলাম আমি এখন ইকোনমিতে আমরা বেশ ভালো, খারাপ না, অনেক বেটার অবস্থায় আছি। অ্যাটলিস্ট হচ্ছে জুলাইয়ের আগের থেকে বেটার অবস্থায় আছি। আচ্ছা, সুতরাং আমাদের এখানে আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, ঠিক আছে, ওনারা যেহেতু ট্রেডার, যারা তৈরি করছেন, তারা যে একবারে আসে না, কিছু কিছু তো আসেন, আগায় আসেন, যখন বিপদে পড়েন আসেন আমাদের কাছে। সেই হিসাবে ধরেন এই যে আরএমজির উনি এসেছেন, আমাদের একটা ফিশারিজ
কোম্পানি আমাদের কাছে এসেছে, ওদের প্রায় 33টার মতো দিঘি আছে, এক একটা দিঘি হয়তো 30 একর 20 একর এরকম বিশাল সাইজের। সো ওদের প্রতি বছরই দেখা যায় যে হঠাৎ করে সকালবেলা দেখছে কোটি কোটি টাকার মাছ মরে গেছে, তাই না? এটা আছে। যেমন আরেকটা ইন্ডাস্ট্রি আমার ওই কাছে এসেছে, কারণটা কি বলছিল এটার আর মেইন আপনাদের সলিউশনটা কি? কারণটা হচ্ছে মাছগুলো, মাছের যে সমস্যা, ওদের প্রায় 28টা প্যারামিটার আছে। আমি জাস্ট 2-1টা প্যারামিটারের কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যেমন আসলে আমাদের মাছ যে শ্বাস প্রশ্বাস নেয়, এটার জন্য তার অক্সিজেন দরকার হয়, যেটা হচ্ছে পানিতে যে অক্সিজেনটা ডিজলভ থাকে। এখন যদি কখনো পানি হিটেড হয়ে যায় অথবা অক্সিজেন যদি কমে যায় পানিতে, তখন দেখবেন যে মাছগুলো কি হয়, পানির উপরে কিন্তু ভেসে ওঠে অক্সিজেন নেওয়ার জন্য, এবং তার থেকে যদি কমে যায় তখন হয় কি মাছগুলো মরে যায়, যেহেতু দেয়ার ইজ নো অক্সিজেন, অথবা অক্সিজেনের পরিমাণ এতই কম মানে পানিতে, যাতে মাছগুলো মরে যাচ্ছে। তো এটা হয়, তার মানে হচ্ছে আমাদের পানিতে আমাকে মানে ডিও বলি এটাকে আমরা, ডিজলভ অক্সিজেন কি পরিমাণ আছে সেটা আসলে আমাদের কন্টিনিউয়াস মনিটর করা দরকার, যদি আমরা কোটি কোটি টাকার লসের সম্মুখীন না হতে চাই আর কি। ঠিক আছে, এটা ছাড়াও আপনার আমরা যে খাবারগুলো দিই মাছের জন্য, এ হচ্ছে আপনার অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে, যেটা মাছের জন্য ক্ষতিকর, তার বৃদ্ধি এবং তার বেঁচে থাকার জন্য ক্ষতিকর। এটা একটা। তারপর ধরেন যে এটা ছাড়া আমরা যে খাবারগুলো মাটিতে নিচে জমা হয়ে আসলে একটা গাদের মতো একটা অবস্থা তৈরি করে, যেটা পানি ঘোলা থাকে, যেটা আমরা যেমন ধরেন যে এই ধুলাবালি এলার জায়গা পছন্দ করি না, মাছও কিন্তু পছন্দ করে না। সুতরাং ওদের গ্রোথ, তারপর যেমন ধরেন যে ওনারা যে কাজগুলো করেন, যেহেতু অক্সিজেন নাই, সাথে সাথে ওনারা কী করেন, লিকুইড অক্সিজেন ঢেলে দেন পানির ভিতরে, যাতে খুব তাড়াতাড়ি মাছগুলো অক্সিজেন পায়। প্রবলেমটা হচ্ছে যে কী পরিমাণে ওনাদের ঢালতে হবে, কতটুকু দিতে হবে, কখন দিতে হবে, এইটা কিন্তু আসলে ম্যানুয়ালি কৃষকদের, যারা ফার্মার যারা আছেন ওদের পক্ষে সম্ভব না। এই পুরা জিনিসটাকে যদি অটোমেট করা যায়, তাই না? কারণ আমরা তো জানি যে একটা মাছের বৃদ্ধির জন্য এই পরিমাণ তার অক্সিজেন থাকা দরকার, এই পরিমাণ খাদ্য দেওয়া দরকার, এগুলো তো ধরেন আমাদের নিয়ন্ত্রণ করা বহুদিন সম্ভব। ধরে কাজ করে কিন্তু আমাদের কৃষকরা জানেন, যারা ফার্মার যারা আছেন, মাছ চাষি যারা আছেন, ওনারা জানেন। সো আলটিমেটলি এগুলোকে কিন্তু আমরা অটোমেট করতে পারি। তো এখানে অটোমেটের জন্য আমাদের লাগবেটা কি, আমরা ডেটাগুলোকে হচ্ছে সামহাউ ডেটাবেসে নিয়ে আসবো, ওই যে প্যারামিটারগুলো বললাম, দেন এখানে আমরা এআই মেশিন লার্নিং দিয়ে উই ক্যান বিল্ড এ ভেরি নাইস সিস্টেম। আর এই ডেটাগুলো আনার জন্য আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ওই ধরনের ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টগুলো বাংলাদেশেই আমরা বানাইতে পারি, তৈরি করতে পারি আর কি। সুতরাং দেখেন, এইটুক কাজ করলে কিন্তু এখানে বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। কারণ বাংলাদেশে এই আপনার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর ওইদিকে সহ ইভেন ঢাকার কালিয়াকৈর করে এখানে প্রচুর হচ্ছে মৎস্য চাষিরা আছে, খুলনা, চিটাং, এরকম অনেক জায়গায় আছে। আমরা সেটা যেভাবে বলি, ব্লু ইকোনমি বলি বা ওয়াটার ইকোনমি যেভাবে বলি আর কি, জলজ অর্থনীতি যেভাবে বলি আর কি, এটা তো একটা বড় ব্যাপার এবং চাহিদাটা ক্রমবর্ধমান। তো সেই জায়গা থেকে এই যে আপনারা যে ছোট ছোট কাজের কথা বলছেন, খুব ছোট ছোট উদ্যোগগুলো খুব ছোটোভাবে সহজভাবে বলছেন, ইম্প্যাক্ট অনেক বড়, সেটা দেখছেন। এবং এখানে স্যার আরেকটা জিনিস আমরা মাঝে মাঝেই যে কথাটা শুনি, যে আসলে যোগ্য লোক যারা আমরা বলি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা বড় বড় জায়গা থেকে যখন বের হয়, তখন আসলে তারা কাজের জন্য বাইরে যায়, কারণ তাদেরকে রাখার মতো আমাদের ইন্ডাস্ট্রি নাই, আমাদের ক্যাপাসিটি নাই। আপনি যেভাবে ফিরে এসেছেন এবং করছেন, এই ধারাটা যদি অব্যাহত থাকে, তাহলে কি মনে হয় যে আসলে বাইরে যাওয়া দরকার হবে? আচ্ছা, প্রথমত কয়েকটা জিনিস আমি আপনাকে বলি, আমরা জানি এটা, তারপরে আমি আপনাকে বলি। যেমন আমাদের এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি নাই, সামাজিক কি বলবো স্ট্যাবিলিটি, যেটা আমরা যদি বলি সোশ্যাল স্ট্যাবিলিটি, এটা আমাদের দেশে নাই। আশা করছি আমরা ফিউচারে হবে, এই আশাটা আমরা প্রতি বছর করি, সবসময় করি, সবসময় করি। এটা একটা বড় জিনিস, এটা একটা। তারপর হচ্ছে আমাদের দেশে আসলে নতুন নতুন ইন্ডাস্ট্রি হয় না। ধরেন যে ছেলে মেয়েগুলো আমাদের পাশ করে, আমি একটা বছরে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, ওই বছর তারা পাশ করেছে প্রায় 50 মতো, ওরা পাশ করার 51 মতো, পাশ করার আগে 47 হচ্ছে তারা পিএইচডির জন্য স্কলারশিপ পেয়ে গেছে বাইরে। ওদের কিন্তু আর জবে ঢুকতে হয়নি, পুরা সবগুলোই আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে কিন্তু চলে গেছে আমাদের ছেলেমেয়েরা। একটা ব্যাচের আমি কথা বললাম, তো প্রতি বছরই এইভাবে চলে যাচ্ছে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আসলে তার মানে কাজের পরিবেশ এবং পলিটিক্যাল অবস্থা দেশের, হ্যাঁ, এবং প্লাস হচ্ছে স্যালারি, এই কতগুলো জিনিস এবং নতুন নতুন কাজ করার সুযোগ, ঠিক আছে, এই কতগুলো জিনিসই আসলে আমাদেরকে প্রভাবিত করে। কারণ ধরেন একটা ছেলে যদি ইউএসএতে যায়, ধরেন আমি যে ফিল্ডে কাজ করি, এই যে তোমার আপনার ধরেন হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু মিলায় আর কি, সো এই ফিল্ডে এক একজনের স্যালারি হচ্ছে 1,75,000 টাকা, 50,000 টাকা বা এর থেকে কম না,
সফটওয়্যার ফিল্ড থেকে এখানে স্যালারি আরও অনেক বেশি, বিকজ এই ফিল্ডটা একটু হার্ড, প্রচুর ভালো ইঞ্জিনিয়ার নলেজের পার্সনের দরকার হয়। অনেকে খুব সহজে এখানে যেতে চায় না, ম্যাক্সিমামই তো সফটওয়্যার লেভেলে কাজ করতে চায়, কিন্তু সফটওয়্যার আসলে এখন স্যাচুরেটেড। বাট এই ফিল্ডটা কিন্তু সারা পৃথিবীতে এখন হচ্ছে বুমিং, বিলিয়ন অফ ডলার। আপনার এয়ারক্রাফট থেকে মিসাইল থেকে শুরু করে আপনার বাসার যে স্মার্ট লাইটটা আছে অথবা এসি যেগুলো আছে, এই সব কিছু কিন্তু এই কাজের ভিতর, ফ্রিজ ট্রিজ থেকে শুরু করে সব জায়গায়, টিভি, আপনার এই যে প্রোগ্রাম করছেন সব জায়গায় কিন্তু আইওটি ডিভাইস এবং হচ্ছে এই ইকুইপমেন্টগুলো দরকার আর কি, ঠিক আছে। এই কারণে সারা পৃথিবীতে এই কাজের পরিমাণ হচ্ছে অনেক বেশি এবং এটা স্যালারিও অনেক বেশি। সো এখন ধরেন আমাদের ছেলেমেয়েরা কেন থাকবে, এই কোশ্চেনটা আসলে আমাদের নিজেদের করা উচিত। আমরা তাদেরকে কি সেরকম কাজের পরিবেশ দিতে পারছি, তাদেরকে স্যালারি সেরকম দিতে পারছি, তাদেরকে ফ্যাসিলিটি সেরকম তৈরি করতে পারছি। আমাদের এখানে রাস্তাতে জাম থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বাংলাদেশে, ঠিক আছে, আমরা কি দেশটাকে সুন্দর করতে পারছি, সেই কোশ্চেনটা আমাদেরকে প্রথম করতে হবে। আর তারপরে আমি যদি আসি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশে যদি আমরা নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি অথবা ছেলে মেয়েদেরকে উদ্যোগী করি, উৎসাহিত দিই। যেমন ধরেন আমার একটা স্টুডেন্ট আছে, সেই স্টার্ট আপ কোম্পানি তৈরি করেছে, সে যেমন ধরেন যে একটা হেলথ ইকুইপমেন্ট তৈরি করছে, দ্যাট উইল বি ভেরি নাইস আমার কাছে মনে হয়েছে জিনিসটা। এটা ছাড়াও সে এআই বা আরও অনেকগুলো কাজ করছে। সো এভাবে যদি আমরা স্টুডেন্টদেরকে তাদের কাজের একটা জায়গা ধরাই দিই, কারণ ধরেন তরুণ কিন্তু সবসময় তার ভিতরে একটা ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেশনের দিকে তার একটা আকর্ষণ থাকে। এই নলেজগুলো যদি তাদের ভিতরে দিয়ে দিতে পারি এবং কাজের পরিবেশ যদি আমরা দেশে তৈরি করতে পারি, ইন্ডাস্ট্রি, তাহলে আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা দেশে থাকবে, আমার কাছে মনে হয়। স্যার, আমরা দীর্ঘদিন আমরা যখন কোথাও কথা বলতে যাই, সেমিনারে যাই, তখন এই ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা যেভাবেই বলি আর কি, যে ফরম্যাটেই বলি, ওনারা একটা কথা বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা শিল্পোপযোগী না। কিন্তু আপনি যেটা বলছেন বা যেটুকু বোঝা যাচ্ছে, তাতে আসলে আমাদের শিল্পগুলো উদ্ভাবনের সাথে পরিবর্তনশীল না, বা এই পরিবর্তনমুখী বা উদ্ভাবনমুখী না আমাদের শিল্প। এতে কি আসলে মানে তারা কি টিকে থাকতে পারবে, মানে শিল্পগুলো কি টিকে থাকবে যদি আপনাদের উদ্ভাবনের সাথে যদি তাল মেলাতে না পারে, আচ্ছা অ্যাডাপ্ট করতে না পারে? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আপনি হয়তো আমাকে দেখেই চিন্তা করছেন এটা, আহ, শিল্পপতিরা বা ইন্ডাস্ট্রি যেটা বলে এটা অনেকাংশে কারেক্ট। আমি 100% ওনাদের কথা আমি ডিনাই করতে পারি না। আমি তো আপনাকে ধরেন শুরুতেই বললাম যে আমাদের শিক্ষকরা রিসার্চ করেন, রিসার্চ পেপার বের করেন, বাট ইজ দে থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি কানেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শিক্ষকদেরকে ইন্ডাস্ট্রি মানসিকতা নিয়ে কাজ করতে হবে, বুঝতে হবে যে আমাদের দেশে এখানে পলিথিনের সমস্যা আছে, এটা আমি কিভাবে কাজ করে এটাকে দূর করতে পারি। আপনি দেখেন সাভার বা অন্য জায়গায় গেলে ময়লার স্তূপ পড়ে আছে, হাউ ইউ প্রসেস দিস, মানে এগুলো কিন্তু আমাদের শিক্ষকদের কাজ হওয়া উচিত এগুলোই, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং মানে ইগুলোতে আছে, ডিসিপ্লিনগুলোতে আছে। সো এইখানে ওনারা যেটা বলেন অনেকাংশেই সত্য, অনেকাংশেই সত্য যে আমরা শিক্ষকদের, আমাদের একটা মানে এডুকেশন সিস্টেম যেটা, এই এডুকেশন সিস্টেমই আসলে এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রির সঙ্গে কানেকশন তৈরি হবে, ঠিক আছে, পুরাপুরি সেরকম না, এটা আমি কিছুটা স্বীকার করি। বাট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে যেসব শিক্ষকরা আছে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি যারা আছে, ঠিক আছে, এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কগুলো কিন্তু এটা থিওরি না, ইট ইজ নট থিওরি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক। এটা যদি আপনি হ্যান্ডস অন কাজ না করেন আসলে ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নেই। ডাক্তারের মতোই, ডাক্তার যেমন তার হ্যান্ডস অন না করলে তো ডাক্তারের কোনো দাম নেই, একইভাবে ইঞ্জিনিয়াররা যদি হ্যান্ডস অন কাজ না করে লাভ নেই। সুতরাং আমাদের আমাদের ইউনিভার্সিটিগুলোর কারিকুলামকে আসলে আরও ইন্ডাস্ট্রিমুখী করতে হবে, যেটা আমি জানি যে গভর্নমেন্ট এর ভিতর উদ্যোগ নিয়েছে, আমরাও করছি। যেমন আমরা আমাদের ডিপার্টমেন্টের সিলেবাস অনেক চেঞ্জ করেছি, করে কিভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে করা যায় সেই কাজগুলো আমরা করছি। আর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি যদি আমাকে কখনোই সুযোগটা না দেন, যেমন ধরেন আপনি যদি আমাকে কোনোদিন কফি না খাওয়ান, আমি তো বুঝবো না আসলে কফির স্বাদ কেমন, বা কফি আসলে আমি খাইতে পারি কি না, আমার জন্য এটা উপকারে লাগে কি না, ঠিক আছে, সেই জিনিসটা। সো ইন্ডাস্ট্রি দে ক্যান ট্রাই, একবার ট্রাই করে দেখুক না, আসুক না। তা না একটা সময় তো আমরা আপনাকে কিছু আগে বলেছি যে আমাদের ছেলেমেয়েরা ইংলিশে বাইরের সঙ্গে কমিউনিকেট করতে পারতো না, বাইরের সাথে। নাওএডেজ গার্মেন্টস এটা করতে পেরেছে। তার মানে আমাদের আসলে ছেলে মেয়েদের দোষ না, বিশ্ববিদ্যালয়ের দোষ না, ইন্ডাস্ট্রিরও আমি দোষ দিইনি, আমাদের বোঝার সমস্যা।
কানেকশনের সমস্যা, ঠিক আছে? আমরা হয়তোবা আর কি আমাদের অযোগ্যতাগুলোকে অন্যের উপর চাপাই দিতে চাই সামটাইমস তাদের প্রবলেম বলে, হ্যাঁ? আসলে এই কথা বলে খুব বেশি লাভ নেই আমাদের। আপনি যতদিন এই কথা আপনি বলতে থাকবেন, ততদিন কিন্তু আমরা পিছাইতে থাকবো। আপনি যখন এই কথা না বলে একটু আগায় আসার উদ্যোগ দিবেন, এটা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি বোথ ২ পার্টিকেই করতে হবে। তাহলে আসলে সুযোগ হয়। স্যার এই খুব ছোটোভাবে, যেহেতু আপনার ছোট ছোট অনেক উদ্যোগ সম্পর্কে আমরা জানলাম এবং যেগুলো আসলে যেটা বললাম যে হিউজ ইম্প্যাক্ট, সেই জায়গা থেকে আমরা যে প্রচুর প্রতি বছর ইলেকট্রনিক্স পণ্য নিয়ে আসি, এইটার কি আসলে প্রতিস্থাপক বিকল্প কোনো কিছু আপনাদের সম্ভব কি না? চীন নির্ভরতা কমানো, আমদানি নির্ভরতা কমানো ইনফ্যাক্ট। আমি তো আসলে সেই কথাগুলোই বলছি। হ্যাঁ, আপনাকে স্ট্যাটিস্টিক্যালি একটু যদি আমাদের একটু সহজ করে বোঝান। যেমন ধরেন যে আমি যদি বলি আরকি, এটা ইন্ডিয়ান একটা অ্যানালাইসিস থেকে আমি এটা দেখেছি, তাদের অফিসিয়াল অ্যানালাইসিস থেকে, যে 2025 এ বাংলাদেশ থেকে হচ্ছে বাংলাদেশ চায়না থেকে প্রায় $15 বিলিয়ন হচ্ছে আপনার কনজিউমার ইলেকট্রনিক্স কিনবে। ঠিক আছে? আর এটা হচ্ছে $12 বিলিয়ন আরকি কনজিউমার ইলেকট্রনিক্সের আইটেম কিনবে। যেভাবে কিনে আরকি সেই অনুসারে আরকি। আর অন্য দেশ থেকে প্রায় $5 বিলিয়ন, সেখানে ইন্ডিয়া আছে, ইউএসএ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ঠিক আছে? ওনারা আছেন। ঠিক আছে? এই যে $12 বিলিয়ন, এখানে আমরা কি কিনি আপনি যদি একটু চিন্তা করেন। আমরা এসি কিনি, আমরা ফ্যান কিনি, চায়না থেকে আসে কিন্তু, ঠিক আছে? আমরা টিভি কিনি, আমরা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের আইওটি ইকুইপমেন্ট কিনি, ঠিক আছে? এরকম। এখন মানে আমরা তো এই জিনিসগুলো বানাতে পারি। হয়তো আমরা অনেক বিশাল জিনিস, বিশাল কমপ্লেক্স জিনিস আমরা এখন বানাইতে পারবো না। কিন্তু ধরেন এই যে স্মার্ট লাইটের কথা আপনি বলেন, ঠিক আছে? আমাদের দেশে ধরেন স্মার্ট হোমের কথা বলেন, লাইট, ফ্যান, ঠিক আছে? এগুলো ইটস নট ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট কিন্তু কিছু না। আপনাকে আমি ট্রান্সটাইলের কথা বললাম, ঠিক আছে? এটা কত বাংলাদেশের কনজিউমার তো অনেক, প্রতিটা অফিস এখন তার বিল্ডিংগুলোতে যাচ্ছে। সো এই ভেরি সিম্পল থিং, ঠিক আছে? যেটা আমরা চায়না থেকে নিয়ে আসি। আমার খেয়াল আছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই জিনিসটি ইনস্টল করে, আমাদের কার্ড কেউ অ্যাকসেপ্ট করছিল না। সুতরাং ওদের প্রোগ্রাম চেঞ্জ করা দরকার ছিল। ওই মালিক চায়নাতে যেয়ে প্রোগ্রাম চেঞ্জ করছে। বাট ওনারা যদি আমাদেরকেই বলতেন, আমরা এখানে খুব কম পয়সায় কিন্তু জিনিসগুলোকে করে দিতে পারতাম। আমি তো বললাম আপনাকে, এটা হয়তো ১০-১৫ হাজার টাকা ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে? আমার রুমে বানানো আছে এখন, আপনি গেলে দেখতে পারেন আর কি। ট্রান্সটাইলটা হয়তো ১-২ লাখ টাকা বা হয়তো তার থেকে বেশি লাগবে, এরকম হতে পারে। তাহলে দেখেন, আমরা যদি এরকম এই ট্রান্সটাইলটা তো চায়না থেকে নিয়ে আসতেছে। আপনি যদি এখানে বানাই দেন তাহলে কি হবে? চায়না থেকে আনতে হবে না। তাহলে কি হচ্ছে? আমার এই যে $12 বিলিয়ন হয়তো দেখবেন যে এখানে কিছু মিলিয়ন ডলার আমার বেঁচে গেল। আমাদের এই যে মৎস্যের যে আপনার অটোমেশনের কথা বলছি, এটা চায়নার অলরেডি করা আছে, বানানো আছে। আমরা যদি এখানে করি তাহলে চায়না থেকে আমাদেরকে আনতে হবে না বা আমেরিকা থেকে আনতে হবে না, ঠিক আছে? এই যে ছোট, ছোট উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো আমাদের ইকোনমিতে কিন্তু কন্ট্রিবিউট করে। ছোট উদ্যোগ কিন্তু ব্যবসা কিন্তু বিশাল। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি লাখখানেক ট্রান্সটাইল বিক্রি করেন তাহলে আপনার কি পরিমাণ ইনভেস্টমেন্ট এবং কি পরিমাণ ব্যবসা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোতে হচ্ছে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে আমি বলি, যেমন ধরেন যে অনেকে বলে চায়না খুব কম দামে জিনিস দেয়। এটা একটা কম্পিটিটিভ মার্কেট। অনেক ব্যবসায়ী কিন্তু এটা বলেন যে উনারা এত কম দামে জিনিসপত্র দেয়, আপনারা পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু বলে। কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে জিনিসটা, সেটা হচ্ছে চায়না যে জিনিসটা ধরেন ৳১,০০,০০০ বানায়, আমরা সেটা কিন্তু তার থেকে অনেক কম দামে বানাইতে পারবো এবং কোয়ালিটি বেটার হবে। এগিয়ে আসতে হবে শিল্প উদ্যোক্তাদের। স্যার, আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং যে দর্শকরা দেখছিলেন আমাদের প্রোগ্রাম, তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ছোট ছোট উদ্যোগ কীভাবে বড় প্রভাব ফেলে আসলে আমাদের শিল্প, কৃষি এবং সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই জন্যে গবেষক, শিক্ষক এবং তার সাথে যে শিল্প উদ্যোক্তা আছে তাদের যে মেলবন্ধনের যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কীভাবে কমানো যায়, সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল তুষার। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।